প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব মূসক কর চালানপত্র মূসক 6.3 কীভাবে পূরণ করতে হয়। আচ্ছা, আমি যে মূসক 6.3টা ওপেন করেছি এটা এক্সেল ফর্মে আছে। তো ভিডিওর শুরুতে আমরা একটু দেখে আসি যে একটা অরিজিনাল মূসক কর চালানপত্র ঠিক দেখতে কেমন হয় এবং সেখানে কী ধরনের ইনফরমেশন থাকে। আচ্ছা, একটা 6.3 ওপেন করেছি। এখানে দেখেন উপরের দিকে উপরে ডান পাশে মূসক 6.3 লেখা আছে। এরপরে থাকবে বিক্রেতা, অর্থাৎ যে প্রতিষ্ঠানের মূসক 6.3 ইস্যু করবে তার নাম, বিন নম্বর এবং ঠিকানা। এবং এখানে থাকবে ক্রেতার নাম, ক্রেতা যদি নিবন্ধিত হয় তাহলে তার বিন নম্বর, ঠিকানা এবং পণ্য সরবরাহের গন্তব্যস্থল। আচ্ছা, এখানে আছে যানবাহনের প্রকৃতি ও নম্বর, অর্থাৎ কী ধরনের গাড়িতে এই পণ্যটি সরবরাহ করা হবে, পরিবহন করা হবে এবং সেই গাড়ির নাম্বার। আচ্ছা, এখানে আছে চালানপত্র নাম্বার। এই ক্রমিক নাম্বারটা অর্থবছরের শুরুতে অর্থাৎ জুলাই 1 তারিখ থেকে 1 সিরিয়াল থেকে শুরু হবে এবং বছরের শেষ পর্যন্ত এই সিরিয়াল চলতে থাকবে। আচ্ছা, তারপর আছে ইস্যুর তারিখ, ইস্যুর সময়। তারপরে এখানে আছে 1 নম্বর কলামে ক্রমিক নম্বর, পণ্যের বর্ণনা বা সেবার বর্ণনা, সরবরাহ একক, পরিমাণ, একক মূল্য, মোট মূল্য, সম্পর্ক শুল্কের হার, সম্পর্ক শুল্কের পরিমাণ, মূল্য সংযোজন করের হার, মূল্য সংযোজন করের পরিমাণ, সকল শুল্ক কর সহ পণ্যের মূল্য। আচ্ছা, এটার নিচের দিকে আছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি এবং স্বাক্ষর, সিল। আচ্ছা, এই ফর্মটা সাধারণত নীল রঙের থাকে, তবে যদি সেটা সুপার শপ বা কম্পিউটার প্রিন্টেড হয় অথবা ইএফডি প্রিন্টেড হয় তাহলে সেটা সাদা বা অন্য রঙের হতে পারে। আচ্ছা, এবার আমরা চলে যাই এক্সেল শিটটাতে। এখানে দেখেন, এখানে যে ফর্মটা দেওয়া আছে এখানে শুরুতে মূসক 6.3 লেখা আছে। নিবন্ধিত ব্যক্তির নাম ধরি এবিসি কোম্পানি লিমিটেড, নিবন্ধিত বিআইএন নম্বর ধরি এটা এবং তার ঠিকানা উত্তরা, ঢাকা। আচ্ছা, ক্রেতার নাম XYZ কোম্পানি, ক্রেতার বিন নম্বর ধরি এটা, ঠিকানা মিরপুর, সরবরাহস্থল সাভার। অর্থাৎ এই প্রতিষ্ঠানটার হয়তো হেড অফিস মিরপুরে কিন্তু তার ফ্যাক্টরি বা গোডাউন হয়তো সাভারে, সেখানে পণ্যটা সরবরাহ হবে সাভারে। আচ্ছা, যানবাহনের প্রকৃতি, এটা যানবাহন ট্র্যাকে করে মালটা পরিবহন করা হবে, ট্র্যাক নম্বর এত। চালানপত্র নাম্বার, ইস্যুর তারিখ, ইস্যুর সময়। আচ্ছা, ইস্যুর সময় যদি দেখেন, যদি ইস্যুর সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি ইস্যুর সময়টা উল্লেখ করা না হয় তাহলে এই চালান দিয়ে মূসক ফাঁকি সংঘটিত হওয়ার একটা ঝুঁকি থাকে। কীভাবে একটু আমি ব্যাখ্যা করতেছি। যে ধরেন এই চালানটি ইস্যু করা হয়েছে সকালবেলা, সকাল 8টায়, কিন্তু এখানে সময়টা উল্লেখ করা হলো না, তাহলে এই একই চালান দিয়ে কিন্তু সারাদিনে সে বেশ কয়েকবার পণ্য ডেলিভারি দিতে পারবে। অর্থাৎ এই চালান দিয়ে সে সকালেও পণ্য ডেলিভারি দিতে পারবে, আবার এই ট্র্যাক ফিরে এসে আবার একই চালান দিয়ে সে দুপুরেও পণ্য ডেলিভারি দিতে পারবে, আবার এই একই চালান দিয়ে সে বিকালবেলাও পণ্য ডেলিভারি দিতে পারবে। যেহেতু ইস্যুর সময় উল্লেখ নেই, সেহেতু এইটা কখন ইস্যু করা হয়েছে এবং এই পণ্যটা কখন ডেলিভারি দেওয়া হচ্ছে এটা আইডেন্টিফাই করা সম্ভব হবে না। তো এই জন্য এখানে সময়টা উল্লেখ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধরি এই পণ্যটি ডেলিভারি দেওয়া হবে, অর্থাৎ এই পণ্যটি বিক্রেতার প্রেমিস থেকে বের হবে 10টার সময়, তাহলে এখানে আমি সেই 10 AM সময়টা লিখে দেব। এখন দেখেন, এখানে যদি সময়টা লেখা থাকে তাহলে এই চালান দিয়ে কিন্তু সে 10টা বা 10:30 কাছাকাছি একটা সময় সে পণ্য ডেলিভারি দিতে পারবে। তো এই চালান দিয়ে যদি সে 12টায় বা 2টার সময় পণ্য ডেলিভারি দিতে যায় তাহলে কিন্তু মূসক কর্মকর্তারা এই চালানটি আটক করতে পারে, আটক করে তাকে মূসক ফাঁকির মামলা দিতে পারে। কারণ 10টার সময় চালান ইস্যু করে সেই চালান দিয়ে সে 2টার সময় পণ্য ডেলিভারি দেওয়াটা এটা স্বাভাবিক না। অর্থাৎ ধরে নেওয়া হতে পারে যে সে একই চালান দিয়ে সে 2বার পণ্য ডেলিভারি দিয়েছে। তা এই জন্য চালান ইস্যুর সময় লেখার বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে। অর্থাৎ পণ্যটা প্রিমিস থেকে যখন বের হবে বা গাড়িটা যখন লোড হবে ঠিক সেই সময়টাই কিন্তু এখানে উল্লেখ করতে হবে। আচ্ছা, এখন আসি আমি পণ্যের বর্ণনা এবং মূসক সংক্রান্ত হিসাবে। তো আমি
এই উদাহরণটাতে 3টা পণ্য দেখাবো, একটা সাধারণ 15% হারে মূসক, একটা সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূসক, আর একটা অব্যাহতি পণ্য। 3টা পণ্য আমি এক চালানে এন্ট্রি দিব এবং এরকম এক চালানে যত সংখ্যক পণ্য ইচ্ছা এন্ট্রি দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। বিভিন্ন হারে পণ্য এক চালানে ইস্যু করা যাবে। আচ্ছা, তাহলে ধরি এই প্রতিষ্ঠানটির একটি পণ্য আছে ডিটারজেন্ট। তাহলে আমি এখানে ডিটারজেন্ট লিখি, ডিটারজেন্ট। আচ্ছা, পণ্যের বর্ণনা প্রযোজ্য ক্ষেত্রে ব্র্যান্ড নাম সহ। অর্থাৎ পণ্যটা যদি বিভিন্ন একটা সুনির্দিষ্ট ব্র্যান্ডের হয়, ট্রেডমার্ক থাকে, তাহলে সেই ট্রেডমার্কটা বর্ণনাটা উল্লেখ করতে হবে। অন্তত পণ্যের পরিমাণ বা প্যাকিং সাইজটা উল্লেখ করতে হবে, তা নাহলে এই চালানে কী ধরনের পণ্য সেটা আইডেন্টিফাই করা একটু কঠিন হবে। ধরি সরবরাহ কেজি। এখন দেখেন সরবরাহ কেজি হলো আধা কেজির প্যাকেটের মূল্য এবং 1 কেজির প্যাকেটের মূল্য কিন্তু সেম হবে না। তো আমি এখানে ধরি এটা 1 কেজির প্যাকেট আমি সরবরাহ করব। আচ্ছা, কেজি পরিমাণ ধরি এখানে এই চালানে আমি 500 কেজি ডিটারজেন্ট দেব। একক মূল্য প্রতি কেজি ডিটারজেন্টের মূল্য ধরি আমি 220 টাকা। তাহলে এখানে মোট মূল্য আসবে 500 গুণ 220। আচ্ছা, 1,10,000 টাকা। সম্পূরক শুল্ক নয়, 0। সম্পূরক শুল্কের পরিমাণ 0। মূল্য সংযোজন হার 15%। মূল্য সংযোজনের পরিমাণ পণ্যের মোট মূল্য ইন্টু 15%। তাহলে মূসকের পরিমাণ হলো 16,500। শুল্ক কর সহ মোট মূল্য, তার শুল্ক সহ মোট মূল্য হলো পণ্যের সরবরাহ মূল্য প্লাস মূসক। $1,26,500। আচ্ছা, আমরা ধরি আমাদের দ্বিতীয় আইটেম হলো শ্যাম্পু। আর শ্যাম্পুর আমি 200 মিলির জার সরবরাহ করব। তাহলে আমি এখানে 200 মিলি লিখি। এটা ধরে সরবরাহ পিস। এখন ধরি 300টি জার, 200 মিলি 300টি জার আমি এখানে দিব, সরবরাহ করব 300। 200 মিলির একটা জারের দাম ধরি 250 টাকা করে। তাহলে মোট মূল্য হবে 300 গুণ 200, 75,000 টাকা। এটার পর সম্পূরক শুল্ক আছে 15%। তাহলে সম্পূরক শুল্কের পরিমাণ মোট মূল্য ইন্টু 15%, 11,250 টাকা। আচ্ছা, মূল্য সংযোজনের হার 15%। সম্পূরক শুল্কযুক্ত পণ্যের মূসক হিসাবের জন্য প্রথমে পণ্যের সরবরাহ মূল্য সাথে সম্পূরক শুল্ক যোগ করে যে মূল্যটা পাওয়া যাবে তার উপরে মূসক ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এখন আমরা তাহলে এটা একটু দেখি। শ্যাম্পুর সরবরাহ মূল্য প্লাস সম্পূরক শুল্ক মোট মূল্য প্লাস সম্পূরক শুল্ক গুণ হলো 15%। তাহলে শ্যাম্পুর উপরে তার মূসক আসলো 12,938 টাকা মোট মূল্য। এখন এটা মোট মূল্য একটু ডিফারেন্ট। এখানে মোট মূল্যের ভিতরে আসবে সরবরাহ মূল্য প্লাস সম্পূরক শুল্ক প্লাস ভ্যাট 99,188। আচ্ছা, ধরি এই প্রতিষ্ঠানের তৃতীয় আইটেম হলো সানফ্লাওয়ার অয়েল। এটা অব্যাহতিপ্রাপ্ত পণ্য।
এটার ধরে আমার সরবরাহকৃত প্যাক হবে 1 লিটার। এটা সরবরাহ একক লিটার, পরিমাণ ধরি 200 লিটার। 1 লিটারের দাম ধরি 300 টাকা, তাহলে মোট মূল্য আসবে 200 গুণ 300 60,000 টাকা। আচ্ছা, এটার মূসকের হার সম্পূরক শুল্ক 0, সম্পূরক শুল্ক মূসক এখানে লিখতে হবে এক্সেমটেড। এখানে কিন্তু 0% লেখা যাবে না, 0% লেখলে এটা ভুল হবে, কারণ 0% আরোপ হয় রপ্তানির ক্ষেত্রে, রপ্তানির প্রচ্ছন্ন রপ্তানির ক্ষেত্রে। এবং যেটা অব্যাহতিপ্রাপ্ত সেটা কিন্তু লিখতে হবে এক্সেমটেড বা অব্যাহতিপ্রাপ্ত লিখতে হবে। মূসকের হার, মূসকের পরিমাণ 0, তাহলে মোট সরবরাহ মূল্য হবে এটা। আচ্ছা, তাহলে এই চালানের টোটাল সরবরাহ মূল্য 2,45,000 টাকা, সম্পূরক শুল্ক আছে 11,250 টাকা, ভ্যাট আছে 29,438 টাকা এবং সকল প্রকার কর সহ পণ্য সরবরাহ মূল্য 2,85,000 টাকা। আচ্ছা, এখন এখানে প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম, তার পদবি, স্বাক্ষর এবং সিল সহ চালানটি ইস্যু করতে হবে। মূসক কর চালানপত্র 2 প্রস্তাব ইস্যু করতে হবে। 1 প্রস্তাব পণ্যের সাথে দিয়ে দিতে হবে এবং অন্য প্রস্তাব ইস্যুকারী অর্থাৎ বিক্রেতা সংরক্ষণ করবে। অনেকেই প্রশ্ন করে থাকে যে এক্সেল ফর্মে কি 6.3 ইস্যু করা যাবে কিনা, অর্থাৎ কম্পিউটারে 6.3 পূরণ করে এটা প্রিন্ট করে পণ্যের সাথে দিয়ে দেওয়া যাবে কিনা। এই বিষয়ে আমার মতামত হলো এক্সেল শিটে ইস্যু করা যাবে না। যারা এনবিআর অনুমোদিত সফটওয়্যার ব্যবহার করে তারা সফটওয়্যারের মাধ্যমে ইস্যু করতে পারবেন, আর বাকিদেরকে ম্যানুয়াল চালান ইস্যু করতে হবে। এক্সেলে করা যাবে না এই জন্য, যেহেতু এক্সেলটা যে কোনো সময় পরিবর্তন করা যায়। যদি কম্পিউটারের এক্সেল শিটের মাধ্যমে এই চালান ইস্যু করা হয় তাহলে দেখা যাবে যে পরবর্তীতে ওখান থেকে কোনো তথ্য পরিবর্তন হওয়ার ঝুঁকি থাকবে, সেক্ষেত্রে রাজস্ব ফাঁকির একটা ঝুঁকি এখানে তৈরি হবে। তা এই ছিল মূসক 6.3 মূসক কর চালানপত্র পূরণের পদ্ধতি। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।